মাদারীপুর নিবাসী মোহাম্মদ নাসিরের কন্যা মমিনাকে তার পাওনাদি বুঝিয়া দিয়া খোলা তালাক প্রদান করিলা। নিজের ঘামের পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ঋণ। দুই পরিবারের সাথে আসলে যে মিউচুয়ালটা হলো আসলে কি হলো একটু যদি বলেন। ছেলে ও মেয়েদের সাথে বোনাবন্দি হচ্ছে না, তাদের বিয়েটাও তাদের এককভাবে, আবার তাদের ডিসপাসটাও তাদের এককভাবে। এখন আমরা গার্ডিয়ান কর্তৃপক্ষেরা এসে এটা সমাধানে গিয়ে তার দিনমোহর আমি তার কাছে বুঝিয়ে দিলাম। বলো, আমি গ্রহণ করিলাম। বলো বলো। আমিনুল ইসলাম, তুমি বলো। এই মোমেনা বলো, আমি স্বেচ্ছা গ্রহণ করে নিলাম। এ বলার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ স্বামী স্ত্রী দাবি করা যাবে না খোলা তালাকের মাধ্যমে। কথা কিভাবে বলে উনি? উনি যে ওই কথা যে বলতে কি কথা বলে নাই যে ওদিন যায়ও বলছে যে কি আমার ছেলে তুমি কাকে বিয়ে করাইতাম তোমার কথা রাখতাম কি করব আমি ছেলের বাবা, আমার ওই ছেলে। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এইমাত্র এই দুই দম্পতি বিবাহ বিচ্ছেদ থেকে উঠলো। আসলে আমরা তাদের কাছ থেকে একটু ইন্টারভিউ নিয়ে জানতে পারবো যে আসলে তারা কেন বিবাহ বিচ্ছেদটা করলেন আর দুজনের সাথে শেষ কথাটা কি বলতে চান। যে মানুষটি 10 মিনিট সময় চেয়েছিলেন, মোমেনা কিন্তু 10 মিনিট সময় চেয়েছিলেন তার স্বামীর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আজকে এই বিষয়টার বিবাহ বিচ্ছেদ ঘটার পর কিন্তু তারা দুজন একই পাশাপাশি বসে সেটা সমাধানে আসলেন। ভাই, আপনি কি মোমেনাকে কিছু বলতে চান কি? হ্যাঁ, আমি বলতে চাই যে আমরা বিয়ে করছি, তারপর সংসার করছিলাম কিছুদিন, 8 মাস। তো করার পরে এখন আমাদের আর কোনো সম্পর্ক নাই স্বামী স্ত্রীর। কারণ যেহেতু আমি আর ও একসাথে থাকতে পারবো না যে পরিস্থিতিতে দাঁড়াইছে, ওই হিসাবে যে আমি ওকে বলতে চাই যে ও যেন আমার নিয়ে কোনো কিছু আর ভবিষ্যতে কোনো ব্ল্যাকমেল বা ছবি এরকম কোনো না করে, আর আমিও এগুলো আর করবো না কোনো সময়। কারণ ও ভালো থাকুক, আমিও ভালো থাকি, আমি এটাই চাই সবসময়। মোমেনা, আপনার চাওয়াটা ছিল যে 10 মিনিট দেখা করার মতন সেই সুযোগটা ছিল, কিন্তু সেই সময়টা আপনার স্বামী কিন্তু আপনার সাথে দেখা করেন। এখন তো আর আপনার স্বামী না, আপনি এখন একটা কথা বলছেন আসলে আপনি কি চান? আমি তো এখনো যেতে চাইছি, কিন্তু ওনারা টাকাটা দিয়ে দিছে, এখন তো ডিভোর্স হয়ে গেছে। আমি ওনার কখনো ক্ষতি করব না। আপনি করেন নাই, করবেনও না। আমরা একটু ভাই আপনার কাছে খারাপ চাইও না, তার সে ভালো থাকুক। কত টাকা পেয়েছেন আপনি? 1.5 লাখ। 1.5 লাখ টাকা হাতে বুঝে পেয়েছেন? মানে দুই পরিবার সমন্বয়ে কি হয়েছে বিষয়টা? জি। না কেউ জোর করে, কেউ পাশা থেকে কেউ খারাপ টাকা বলেন? না, জোর করে নাকি? কেউ জোর করে কিছু করে নাই তো যে মানে আপনাকে এটা মানতেই হবে? না না। আসলে উকিল সাহেবের কাছে চেম্বারে আসছেন কিন্তু আপনি একটা ভালো বিষয় নিয়ে সমাধান করার জন্য, সেটা কি আপনি সমাধান করতে পেরেছেন? হ্যাঁ, এখন ভালো মতো তো সবকিছু সমাধান হয়ে গেছে। সব যা বলছে, ওনারা যা বলছে সেভাবেই হয়েছে সবকিছু। মানে আপনার স্বামী চেয়েছে যে আর সংসারটা করবে না, সেই পরিবার থেকে না চাওয়ার কারণে আপনি দিনমহরের টাকাটা পেলেন এবং আন্দোলনের মামলা হয়তো লং টাইম আপনার ঘোরা লাগতো, সেই কারণে হয়তো আপনি সেভাবে বিষয়টা বিবেচনা করেই আপনারা দুই পরিবার, আপনার মা এবং আপনারা সবাই মিলে ডিসিশন নিয়ে 10 দিন সময়ের মাধ্যমে আপনাদের সমাধান হয়েছে। হ্যাঁ, উকিল সাহেব যে সিদ্ধান্তটা দিয়েছে এটা কি আপনি স্বেচ্ছায় মেনে নিয়েছেন? তো জি, স্বেচ্ছায় মেনে নিয়েছি। স্বেচ্ছায় মেনে নিয়েছেন? একটু আপনার মুখে বলেন যে উকিল সাহেব আমাকে যে হ্যাঁ, উকিল সাহেব যেই কথাটা বলছে স্বেচ্ছায় মেনে নিয়েছি। স্বেচ্ছায় মেনে নিয়েছেন। আচ্ছা, আমরা একটা আপনার কাছ থেকে কিছু জানি। আপনার মা আর বাবা সবাই সবসময় বলতো যে আমার বাচ্চা কিছু বোঝে না, তো এটা কি আসলে আপনার মা বাবার চাপের কারণে কি আপনি ডিভোর্স? না না না, ওর সাথে মূলত আমার ওই যে এই বাড়ি, আব্বু আম্মু বাড়ি যাওয়ার পর থেকে আর কি এই ঝামেলাটা শুরু আর কি। তা আব্বু আম্মু তো এরকম কিছু বলেনি, আর এখনো ছাড়তে বলে নেই। বলছিল আনবো আনবো, আম্মুর সাথে ওর কথা হয়েছিল ফোনে যে আমি বাড়ি থেকে আসি তারপর এটা মীমাংসা করবো। তারপর ওই পর্যন্ত ও যায় নাই, এর আগেই সব কিছু করছে। আর আমার আব্বু আম্মু এখনো বলে না যে এই ওরে ফালাই দেবো, এটা করবো, এইগুলো যদি বলতো তাহলে আর আনতো না। কারণ আমি তো আমার আব্বু আম্মুর অবাধ্য ছাড়া আর কি, মানে কথা মতো বিয়া, ওনারা বলছিল যে বিয়েটা না করি, আরো কয়েকদিন যাক তারপর সবকিছু ভাববো। কিন্তু আমি তো বিয়ে, ও আর আমি ফক করে বিয়া করে লাইছি। ফক করে বলতে বুঝিনি। ফক করে বলতে এটা তো কি বলবো। আচ্ছা, যেহেতু এখন মানে সম্পর্ক করে না আপনারা বিয়েটা করছেন, ভালোবাসতেন সম্পর্ক বলতে আমরা জানতে চাই যে আপনি ভালোবাসতেন কিনা তাকে? আমি বিয়ের আগে কি আপনি একবারের জন্য ভালোবাসছিলেন কিনা? হাতিঝিল গেছিলাম ঘুরতে, তাদের দোকান থেকে ডিম খেয়েছিলেন? হ্যাঁ ডিম, আমি ডিম খাই না, আমি পিঠা খাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, সেভাবে সম্পর্ক করে বিয়েটা করেছেন, এটা সত্য? সম্পর্ক বলতে আমরা ঘুরতে গেছিলাম, ও বলছিল ঘুরতে যাবো, পরে সম্পর্ক না করে কি একটা মেয়ে ওই মানুষ যে করে? ঘুরতে গেছিলাম, ওই সময় ছবি তুলছে, ওগুলো কিছু ছবি আছে ওর কাছে। তারপর বিয়ে হয়েছে আর কি। মানে বিয়েটা মানে আপনি শুধু বলতেছেন যে না, আমার না বিয়ে হয়েছে বলতে কি আমার তো কেউ ছিল না, আমি একা ছিলাম ওই সময়। মানে ছেলেরা সাধারণত একাই যে বিয়ে করে, মেয়েদের পক্ষ থেকে মানে গার্ডিয়ান ছাড়া করতে চায় না। আচ্ছা যাও, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? জি,
ওনাকে বলতেছে জোর করে বিয়ে করছে, রিলেশন করে নাই, কিন্তু মেয়ের মাধ্যমে নাম্বার নিছে, নিয়ে আমাকে রিকোয়েস্ট করছে ওনাদের বাসায় যাওয়ার জন্য, ওকে দেখা করার জন্য, এই মেয়েটারই তো কথা আমি বলার জন্য। খুঁজতেছি। ওই মেয়ের সাথে এখনো কথা বলে। আচ্ছা যাও, তো এগুলা এখন বলে লাভ নেই। আপনারা দুইজনই মানিল বিবাহ বিচ্ছেদটা যে ঘটেছে এটা মানে দুই পরিবারের সমন্বয় হয়েছে, মানে উকিল সাহেবের চাপে পড়ে বা না, কোনো ওর চাপে বাবা না। মার চাপে পড়ে বা আপনার পিছনে কেউ কোনো চাপ সৃষ্টি করেছে, স্বেচ্ছায় করেছেন কি? মানে পরবর্তীতে দেখা গেছে যে উকিল সাহেবের দোষারোপ করলেন? না না না, কারো দোষ নেই এখানে, কারো দোষ আমার নেই? স্বেচ্ছায়। এটা আপনার স্বেচ্ছায় করেছেন? জি। আর দর্শক, আমরা এই দুইজন নবদম্পতি মানে তারা 8 মাস বিবাহ বন্ধনে সংসার করার পর তাদের আজকে এই বিবাহ বিচ্ছেদটি ঘটে গেল। 1.5 লক্ষ টাকা দেনমোহরের মাধ্যমে তাদের এই পুরো বিষয়টা সম্পূর্ণ হলো। দর্শক, আমরা উকিল সাহেবের কাছ থেকে বিষয়গুলো জানবো যে উকিল সাহেব আসলে কিভাবে তিনি সমাধান করতে চেয়েছিলেন আর কি হলো। চলুন দর্শক, আমরা কথা বলবো উকিল সাহেবের সাথে। দর্শক, আসলে এই দুই দম্পতির মানে বিষয়টা কিভাবে সমাধান করলেন আর কি করার ইচ্ছা ছিল তার, এই উকিল সাহেবের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবসময় আমরা দেখেছি যত বড় ধরনের জটিল কেসগুলো আসে সেগুলো কিন্তু আপনি সমাধান করেন দুই পরিবারকে মিল করে, তাদের বাড়িতে বা দম্পতিকে মিল করে দিয়ে আপনার সংসারে ফিরিয়ে দেন। এই প্রথম দেখলাম আপনার মানিল দুই দম্পতির মানিল বিবাহ বিচ্ছেদ আপনার মাধ্যমে ঘটলো। হয়তো এর আগে অনেক ঘটনাগুলো ঘটেছে, সেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে আসেনি, আর আজকে সোশ্যাল মিডিয়াতে আসলো। আমাদেরকে একটু বলবেন যে আসলে কেন এই বিষয়টা ঘটলো, কি কারণে আপনি পারেননি, না ইচ্ছা থাকা সত্ত্বেও দুই পরিবার সমন্বয় করতে পেরেছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমার কাছে যখন মোমনায় আসলো, এর আগে মোমনায় যখন এসেছিল তাই অভিযোগ নিয়ে, এরপর আমি দুই পরিবারের সাথে সমন্বয় করার চেষ্টা করি। অতঃপর আমি সমন্বয় করে দেখলাম যে মমিনা সে সংসার করতে চাচ্ছে, কিন্তু ইমনের পক্ষ থেকে বা ইমনের পরিবারের পক্ষ থেকে তাকে ওই সংসারে নিতে নারাজ। তো একটা পর্যায়ে তারা ডিভোর্সের ব্যাপারে কথা বললো যে ঠিক আছে, আর মোমেনাও বললো যে ঠিক আছে, আমার যা প্রাপ্য তারা যদি আমাকে নিয়ে সংসার করতে না চায় তাহলে আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেবে। তো আমি ওই পরিবারের সাথে এই বিষয় নিয়ে কথা বলি যে ঠিক আছে, যদি আপনারা এই করতে চান, আপনারা যদি মোমেনাকে না নিতে চান, তাইলে আপনারা ওই পরিবার বসে আমরা একটা মিউচুয়াল সেপারেশন করে দিই, যেটাকে খোলা তালাক বলে। তাতে দুই পরিবারই ভালো থাকবে এবং দুটো পরিবারের মধ্যে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। এরই ধারাবাহিকতায় আমি উভয় পরিবারকে ডাকি এবং আজকে এই তারিখ, আজকে আমরা উভয় পরিবারকে নিয়ে বসি এবং সেখানে যেটা কথা হয়েছিল সেটা হচ্ছে যে মোমেনার যেই যা প্রাপ্য, তার যে কাবিনের টাকা, সেই টাকাটা পরিশোধ করে দিবে, তার খোরপোশ যেটা আছে 3 মাসে সেটা পরিশোধ করে দিবে এবং মোমেনার আদার্সে যেসব বিষয়গুলি আছে টুকিটাকি সেগুলিও তারা পাঠিয়ে দিবে। এই কথার উপর দিয়ে উভয় পরিবারের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করি। কিন্তু এখানে দেখেন যে আমি যদি মোমেনা যখন আমার কাছে আসছিল তখন যদি আমি মামলা করতাম, তাইলে হয়তো কি মোমেনার মামলাটা 2 বছর 2.5 বছর পর্যন্ত চলতে থাকতো। একটা পর্যায়ে কোর্ট আমাদেরকে ডিসিশন দিত যে এই পারিবারিক বিষয়ে বসে সমাধান করে দেওয়ার বিষয়টা। কিন্তু তাতে কি হতো, তাতে দোনোটা পরিবারেই ক্ষতিগ্রস্ত হতো। মোমেনাও ক্ষতিগ্রস্ত হতো, সে 2 বছর 2.5 বছর পর্যন্ত সে মামলা চালাইতো। এরপরে একটা পর্যায়ে মোমেনা দেখা গেল মামলা চালাইতে ব্যর্থ হইতো। তাতে দেখা গেল কি সে তার যেই ন্যায় বিচার থেকে সে বঞ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি ছিল। আর দেখা গেল ইমনের পরিবারও সেই 2 বছর 2.5 বছর পর্যন্ত মামলা চালাইতে হয়রান হয়ে যেত এবং একটা পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো, আমরা যেটা দেখি। কিন্তু আমি চিন্তা করলাম যে দুইটা পরিবারকে কীভাবে সেভ করা যায়, এই মামলা থেকে কীভাবে তাদেরকে রেহাই দেওয়া যায়, মামলা থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায়, সেই বিষয়টাকে মাথায় রেখে আমি দুইটা পরিবারকে আজকে এই মিউচুয়াল সেপারেশনের মাধ্যমে আমি পৃথক করে দিই। আচ্ছা, আপনি এই কাজগুলো কেন করেন? আপনি তো ধরেন যারা আইনজীবী আছে সাধারণত আমরা দেখি তারা মামলা, যদি ক্লায়েন্ট আসে তারা মামলা নিয়ে নেয় এবং তাদের মানে তারা লাভবান হয়, বা তাদের আসলে আপনি সময় নষ্ট, আপনি নিজের আদালতের কাজ নষ্ট, সব কিছু শেষ করে কেন এই ধরনের কাজগুলো করেন? আমি এটা আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আমি এটা করি। আমি মনে করি যে আসলে আমার টাকাই সব না, যে এখানে পারিবারিক কিছু সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, এই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই কাজগুলি করে থাকি। আমরা আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই, এই যে আপনি যে মোমেনা আসলো তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য, তার স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য, বাড়িতে ফিরে যাওয়ার জন্য, তার স্বামীর সংসার করার জন্য, শেষ পর্যন্ত কিন্তু মোমেনা পারেনি। টাকাটা হাতে নিয়েও কিন্তু বলছে যে আমি টাকা চাই না, আমি সংসার চাই। কিন্তু শেষ পর্যন্ত তো আপনি দুই পরিবারকে মিল করতে পারেন নাই। শুধুমাত্র এই দুই পরিবার যদি মামলা মোকদ্দমায় জড়াতে গিয়ে মানে যে হয়রানিটা শিকার হতো, সেটাকে বাঁচানোর জন্যই কিন্তু দুই পরিবারের সমন্বয়, তাদের সম্মিলিত পরামর্শের মাধ্যমে, মিউচুয়ালের মাধ্যমে আপনি এই সমাধানটা দিয়েছেন। দেখেন, আমাদের পারিবারিক যেসব সমস্যাগুলি আছে, এই সমস্যার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এটা হয় যে যদি কোনো এক পক্ষ চায় যে সেপারেশন চায়, তাহলে সেপারেশন এটা করতে পারবে, সেটা আইনে আছে। তো যেটা আইনে আছে সেটাকে তো আর আমি কাভারেজ করতে পারবো না। এটা আইনে আছে, যদি এক পক্ষ চায় সে তালাক দিতে পারবে, মোমেনা চাইলে মোমেনা তালাক দিতে পারবে, ইমন চাইলে ইমন তালাক দিতে পারবে। সেখানে তো আমার কোনো এখতিয়ার নাই যে আমি সেটাকে আটকায় দেওয়ার, যে না ঠিক আছে তোমরা তালাক দিতে চাও, আমি এটা দিতে দেবো না, এরকম তো আমি কিছু করবো, আমি তো আইনের বাহিরে নয়।
তো সেই দিক থেকে আমি চিন্তা করলাম যেহেতু তালাক দিতে চাচ্ছে আর এটা সংসারটা কিন্তু একতরফা হয় না, সংসার মোমেনা সংসার করতে চাচ্ছে, ইমন চাচ্ছে না, সেখানে কি হবে, সেখানে ইন ফিউচারে ওদের আরো বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। কারণ ওইখানে হয়তো দেখা গেল এমন হয়তো যে মোমেনা একটা সুইসাইড করে বসে, ওইখানে মোমেনাকে হয়তো মোমেনার একটা প্যাস্টিস তৈরি হয়ে গেছে যে মোমেনাকে এমন একটা কথা বলে কটূক্তি করলো যেটার জন্য সে সুইসাইড করতে বাধ্য হয়েছে, এরকম আমরা অনেক দেখছি। অথবা দেখা গেল ইমনকে এমন একটা কথা বলে ফেললো মোমেনা, সেখানে ইমন একটা মানে আত্মহত্যা করার মতো একটা ঘটনা ঘটে ফেললো বা এমন একটা কাজ করে ফেললো যেটার সমাধান হয়তো আর কখনো দেওয়া সম্ভব হতো না। মানে দুই পরিবারের ভালোর জন্য আপনি কাজটা করেছেন, জি, এটা এবং দুই পরিবার মানে হলো মিলটা করার জন্য আপনি কাজটা করেছেন, যাতে তারা দুই পরিবার ভালো থাকতে পারে। জি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনাকে অনেকে বলছে যে এসব মানবিক কাজ করার জন্য অনেকে মানবিক আইনজীবী বলছে, হ্যাঁ, তো পরবর্তীতে এইভাবে যে আপনার সময় নষ্ট করে আর কতজনের জন্য এই কাজটা করবে, এটা তারা বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এটা আসলে আমাকে আমার যে উপাধিগুলি দিয়েছেন আমার বন্ধুরা, সেটা আমি মানবিক উপাধি পাওয়ার জন্য আমি করিনি, এটা আমার ব্যক্তিগত বা আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি করেছি এবং করতে থাকবো। আমি যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি মানুষের জন্য করার চেষ্টা করতেছি। আর হচ্ছে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার নিতে পারেন। আমার নাম অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়, জজপুর, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01716243367। আছে ভাঙা একটা ঘাট আছে, ভাঙা আছে আর একটা আলমারি আছে, আর আমার ছেলের যা আছে এগুলা কি করবে? আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার স্বর্ণ কি যেন আপনার কানের দুল ছিল, কানের দুল ও বিক্রি করে খাইছে, ওই যে বান্দি বেচে লোক তোমার বান্দি বেচে বিক্রি করে খাইছে, ও বিক্রি করে হইলে আমার প্রাইভেট কালে ঘুরতে গেছে। মাসুমা বসেন বসেন, এই বসেন এখানে। আমি যে কিস্তুরের বিয়ে শাড়ি টাড়ি দেখেছি, ব্যবহার ভালো মতো দেখেন কি এলে কি হাতির দিলের জিনিস কিন্তু ভাই, হাতির দিলের গুন্ডা কিন্তু এইভাবে আরো টাকা আদায় করছে ভাই। আমি প্রমাণ দিব আপনাকে, আমি বলবো না, আমরা কোর্টে বসবো, আমরা থানায় বসবো, জেলে বসবো। মাসুম ভাই বসেন। আমার ফোনে কইতাছে খানকির বলা তো লাগে তোমার জন্য খানকি করে এই গালালি করে বলছে কি বলে ওরে আমার ছেলে কি বলে একটু শুনেন, কি বলে বল, ফোনে কি বলে বল। আমি বলি যে আমি সহ্য ধরো, আমি আয়েশা কথা আম্মা আসুক না খানকি বলা তো নামে এই তো নামে কোর্টে বসবো কইছিল মিডিয়া হওয়ারও আগে কয়দিন আগে 3 দিন আগে। আচ্ছা লাস্টে আপনি তো মিশন করে দিলেন, এটা দিয়ে বেটা নিয়ে করে দিলেন। আচ্ছা মিউচুয়াল আছে, এটা নিয়ে তো ঝগড়া কিছু নাই ভাই, এটা নিয়ে এটা শেষ মিউচুয়াল তো টাকা দেবো না, আপনি কাজ দুজনের সই নেন, আপনি সই দেন, সমস্যা নেই। আপনি মেয়ের সই নেন, ছেলের সই নেন। টাকাটা বুঝিয়ে দিচ্ছে। দিচ্ছি তো, হ্যাঁ, আচ্ছা ওই টিপসটা ওই যে টাকাটা এই ছেলের সই নেন, মেয়ের সই নেন। না আপনাকে দেবো তো তুমি মিডিয়ায় বলবা, মিডিয়ায় বলবা। আমি যেখানেই বলি ওর তো বলা উচিত যে আমার ছেলেটার কি অপরাধ ছিল, হ্যাঁ। কি অন্যায় করেছিল, ওর মুখ দিয়ে বলবো। হ্যাঁ, যে ওকে মারা হয়েছে না পিটানো হয়েছে না ও নিজে বিয়ে করছে, আমরা মাইনে নেই নেই। আপনার বক্তব্যটা আমরা নিচ্ছি, আপনি বসেন। ওর নিজের মুখে আমি কিন্তু কথা বলে আসছি ভাইকে, ওইভাবে বলছি যে আমি কথা বললে আপনি বলবেন। আমি বলছি পিছনের কোনো কথা নাই, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ফিউচার, ঝামেলা শেষ। কোনো মান সম্মান যাই খুঁয়েছি আর খুঁয়াইতে চাই না। আমি যার জন্য আমি কোনো তর্ক করো না, আপা আপনি একটু কোনো কথা নাই, চুপ থাকো, যা হওয়ার হয়েছে যাক। প্যান্ট একটু বদল করবেন। সেই ডেভারেজ দিচ্ছি আমার ছেলের জীবনের কারণে আমি আজকে আমি ঋণী করে 1.5 লক্ষ টাকা প্রদান করিলাম। এই টাকা নিয়ে ও ভালো থাকুক, ডিম বেচুক, আটা বেচুক, কিন্তু আপনি আমার ঘামের টাকা। আপনি কিন্তু এটাকে এই ওর বয়স 29, আমার পোলার বয়স 21। ছেলের 8 বছরের জীবন যে দেখা যায়। আচ্ছা আর ওর জন্ম নিবন্ধনটা ভুয়া, ভোটার টিকিট নাই, ওর জন্ম ইন্ডিয়া। নমো আমার ছেলের মান সম্মান, আমাদের মান সম্মানটা নষ্ট করে দেন। দুনিয়ার মান সম্মান শেষ হয়ে গেছে। নাম লেখেন থাক না, আমরা এই নাম লেখেন ভাই ভাই। আপনি কথা বলেন। এর কোথায় কিছু লেখেন? মানুষ খারাপ, খুবই খারাপ। আপনি কথা বলেন কেন? শুনেন, এখানে নামটা লেখেন এভাবে আপনার আমি কি সাইন দিব না? নাম লেখেন। দাঁড়ান, শুনেন, এই উপরে না মধ্যে এই উপরে হ্যাঁ লেখেন এখানে। এইটা বলছি। মানুষ না মানুষ হিন্দু দেখেন এখানে কি ঝগড়া করতে আসছে বুঝলাম না। কি আচ্ছা সাইলেন্ট আমরা বলতেছি কি বলবো ওর সই হয়েছে? হ্যাঁ হয়েছে ঠিক হয়েছে, সব কিছু হয়েছে। সব হয়েছে। তাহলে বাকি রইলো কি, ওর যে ফার্নিচার রয়েছে সেই ফার্নিচারগুলো পাবে। ফার্নিচার বলতে কি? ব্যবহার করছে। দুইটা বাচ্চা, দুইটা বিয়ে। ভাই বসেন ভাই, এখানে আমরা ছোট বোনের দুইটা বিয়ে, দুইটা বাচ্চা। এসে ভাই এটা নিয়ে তো নিয়ম হলো মেয়ের মহারানা টাকা বুঝিয়া পাইয়া যখন একটা সংসার টিকে না তখন মনের অমিল বনিবনা হলে কম্প্রোমাইজ তালাক, তাকে খোলা তালাক বলে। খোলা তালাকের মাধ্যমে জিনিসটা সমাপ্তি ঘটে গেল। মেয়ে তার দেন মহারানা টাকা বুঝিয়া পাইল, ছেলের গার্ডিয়ান তাকে বুঝিয়ে দিল, এই মর্মে তাদের খোলা তালাক হয়ে গেল। আজ থেকে স্বামী স্ত্রী দাবি করতে পারবে না, স্ত্রী স্বামী দাবি করতে পারবে না। তারপর আবার সময় থাকে 3 মাস ইদ্যুৎকালীন সময়, যদি আবার তারা মিশতে চায় তাহলে আবার ঘর সংসার করা যাবে। বলবো
টোটাল এই মাথাটা উঠে একটু। হ্যাঁ আতিকুল ইসলাম সাহেবের কন্যা আতিকুল ছেলে আমিনুল ইসলামের যে খোলা তালাকটা এটা আমার মাধ্যমে সম্পন্ন হয়েছে। মেয়েকে তার দেন মোহনার টাকা বুঝিয়ে দিচ্ছে মোমেনাকে। এই মোমেনা, তুমি কি খোলা তালাকে রাজি আছো? জি। তোমার তো দেন মোহনার টাকা বুঝিয়ে দিচ্ছে, তাই না? জি। এখন তো তোমার কোনো আপত্তি নেই। আর ছেলে তুমি তো স্বেচ্ছায় খোলা তালাক দিচ্ছ, তাই না? ও, তোমাদের কেউ বাধা বিঘ্ন করে নেই তো এই জায়গায়? হ্যাঁ। মানে স্বেচ্ছায় আপনি তালাক দিয়েছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝছি। আপনার স্ত্রী তো আপনার মানে সংসার করতেই চেয়েছিল, টাকা নিতে চান নাই। না, ও যদি সংসার করতে যেত তাহলে তো আর আমার ভাইরাল করতো না, বুঝলেন? মানে আপনাকে ভাইরাল হওয়ার কারণে আপনি এখন সংসারটা করতে চান না। আমার ইজ্জত মেয়ের কথা বলবো আর আমি অলরেডি সংসার করি না। এগুলো তো আপনার আসলে চাওয়াটা কি ছিল? আমার চাওয়া ছিল, থাকতে চাইছিলাম। আর উকিলের কাছে কেন এসেছেন? আমি উকিলের কাছে কি জন্য এসেছেন? আসছিলাম যে আপনার মিলে- উকিলের কাছে কি জন্য আসছেন? আর উকিল কি অ্যাডভোকেট কি সমাধান দিয়েছে আপনাকে? আমি আসতে উকিলের কাছে যে উনি মিলে দেয় এই জন্য আসছিলাম। এখন ওনারা তো মিলবে না, এই জন্য পরে সবাই নিয়েছিল 10 দিনে, সবার পরে এখন এসে দিয়েছে। আপনি তো এখন স্বেচ্ছায় সেটা গ্রহণ করেছেন জি। যে এখন থেকে আপনারা কিন্তু স্বামী স্ত্রী না। জি। তো আপনাদের যে পার্সোনাল ছবি আছে বা কোনো ফেসবুকে কিছু সোশ্যাল নাই আমার। যদি থাকে, আপনি যে কখনো সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন কিনা? না না না। হ্যাঁ? না। আপনি ছাড়বেন কিনা? না না, আমি ছাড়িয়ে নেই আগে পরে। যেহেতু আপনারা দুজন স্বামী স্ত্রী ছিলেন, হয়তো আপনাদের এমন কিছু ছবি থাকতে পারে, না, সেই ছবি আপনি কখনো সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন কিনা? না, ওরকম কোনো ছবি নেই আমাদের কাছে, আর ছাড়বো না। তো আপনাদের মানে দেনমোহরের টাকা, আপনি দেনমোহরের টাকাটা তার বুঝিয়ে দিলেন, কিন্তু 2 লাখ টাকা ছিল, কিন্তু আপনাদের দুই পরিবারের সমন্বয় থাকার কারণে 1.5 লাখ টাকা আপনি 1.5 লাখ দিয়েছেন। টাকা হয়েছে। সেই 1.5 লাখ টাকা কি মানে মোমেনা মেনে নিচ্ছে? মেনে নিশ্চিত দেখে তো আমরা দিচ্ছি, নাহলে তো আর দিতে পারি না। আচ্ছা, মোমেনার কিছু জিনিসপত্র আছে আপনাদের বাসায়, সেই জিনিসপত্রগুলো কি সেই মোমেনা ফেরত পাবে? ওগুলো আছে ভাঙাচোরা, যদি নিতে চাও না, নিতে কিসে পারো, ভাঙা? সমস্যা সব নেই। মানে নতুন ভাঙাচুরা আছে? হ্যাঁ, ঠিক আছে, যদি নিতে চাও নিতে পারো, আমার সমস্যা নেই, আমার বাসা থেকে নিতে পারবো। শুনেছিলাম যে আপনি একটা মানে স্বর্ণের চেইন নাকি মানে কানের দুল, কানের দুল শিখছিলেন, সেই সময় কিন্তু এই গল্পটা, তখন কিন্তু আপনার ইন্টারভিউটা আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে পাইনি, আপনি ক্যামেরার সামনে আসতে চান নাই। এটা কতটা ক্যামেরা সত্য? ছিল না, না। আমার কেউ ইন্টারভিউ নিতে আসে না, এটা কতটা সত্য যে মানে এটা আসলে কি আপনি কানের দুলটা আপনি না, মিথ্যা এগুলো। নিয়েছেন? এগুলো আমি কোনো কানের দুল মানে দুল নিই, কিন্তু আমার কাছে একটা আলমারি আর একটা খাট আছে শুধু। না, আলমারি, খাট, তোষক, কম্বল, আমার সাউন্ড বক্স, এগুলো সব। যা আছে সব। সব। মানে আপনি এই যে মোমেনা যে কথা বলছে, এটা কি সত্য? সব। হ্যাঁ, এগুলো আছে। স্পিকার রয়েছে, হ্যাঁ, সব। সাউন্ড বক্স রয়েছে, ল্যাব তোষক রয়েছে, কম্বল। আর রয়েছে কম্বল রয়েছে, এটা সত্য? এগুলো আছে। আর বাকিটা ওই যে আমার একটা রুমের মধ্যে পড়ে আছে। মানে এগুলো কি পাবে? না, অবশ্যই পাবে। বিরতি পাবে? ওর মামা নিয়ে যাবে। দিবে। ওনার বাবা বলছে যে সব পাঠাই দিবে। পাঠাই দিবে? হ্যাঁ, পাঠাই দিবে। পাঠাই দিবে, কালকে বলেন যে কালকে যেন দিয়ে দেবে। আচ্ছা, নিবেন, মানে আমি ভাই, দিব। আমরা এর আগে দেখেছিলাম যে আপনার পানিলো অনেক সময় অনেক মাঝখান থেকে কথা বলতে গিয়ে ছেলেরা কথা বোঝে না, আপনি ভালো বোঝেন, কিন্তু এমন সময় যে ছেলেরা বিয়ে শাদী করছে, সেখানে আপনি বোঝার পরও আপনাকে বাদ দিয়ে সে ছেলে বিয়ে শাদী করে ফেলছে। ছেলেকে কিন্তু এর আগে একটা বিয়ে করেছেন, এটা কতটা সত্য? সেটা আমার গ্রামে নিজস্ব আত্মীয় স্বজন এবং বাড়ির পাশেই, সেটা হলো আমার ওয়াইফ স্ট্রোক করার কারণে ওই মেয়েটাকে আনছিলাম, কিন্তু ওই মেয়ের চরিত্র খারাপের কারণে মেয়ের বাবাই মেয়েকে ডিভোর্স দিয়ে নিয়ে গেছে। মানে ওই মেয়েরও চরিত্র খারাপ? হ্যাঁ, মেয়ে এক জায়গায় বিয়ে মেয়ে করছে। আরেক জায়গায় বিয়ে করছে, ফেনীতে। ফেনীতে, ছেলের সাথে মোবাইল ফোনে। মোবাইল ফোনে কার কাছ থেকে শুনবো? আপনার কাছ থেকে না আপনার স্ত্রীর কাছ থেকে? না, যার কাছে শুনে শোনেন, আমি পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ফিউচার বলি, পিছনের কথা বলে লাভ নাই। আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে, রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করেছে পোলাপান দিয়ে। এখন আমি আপনি বলেছেন যে আপনি উত্তেজিত হবেন না, আমার ধানের টাকা ভাই, এর কয়টা ভাইতে যায় আপনার বাবাকে সন্তানের জন্য। একটু বলবেন যে আসলে আপনাকে যখন বিয়েটা করায় তখন কিন্তু পরিবারের মাধ্যমেই করাচ্ছে, দেখে শুনে বুঝে শুনে, কিন্তু সেই মেয়েটার চরিত্র খারাপ আপনার বাবা বলতেছে প্রথম বিয়েটা। মেয়ের নাম মৌসুমী। প্রথম বিয়ে আসলে ও হেল্লা তো সংসার করছে, যদি জানে না দেন না কেন? সব আপনারাই আমার কাছে জিজ্ঞেস করেন, সব কিছু আমাদের কাছে জিজ্ঞেস করেন না ভাই, এই ব্যাপারে। আসলে কি হয়েছে? আমার ছেলে বিয়েই করে নাই, কোনো বিয়েই করে নাই, ছেলে বিয়ে করে নাই? তারপর বিয়েই করে নাই, মানে আগে বয়স হয়নি আমার ফুলার, বয়স হয়নি? না। আগে বিয়ে করে। এখনো বয়স কত? ওরা মাত্র স্টুডেন্ট, 12-13 লেখাপড়া করে। 12-13 ভাই এগুলো বাদ দেন, ওই যেটা আমার করে আমি মানে বুঝতে পারবো না যে আমার ছেলের যে ও কি করলো, এটা কেন করলো। হ্যাঁ, একটা বয়স্ক মেয়ে, ও বুঝতে পারছে কিন্তু আমার ছেলে কেন করলো। নিষেধ করার পরে সে বিয়ে করলো।